বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগত। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের ফিজিক্যাল কেমিস্ট্রি 4 এর চ্যাপ্টার 2 এর কয়েকটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে আলোচনা করব। এবং টপিকগুলো হচ্ছে আইগেন মান কি, আইগেন ফাংশন কি, তারপর আইগেন মান ও আইগেন ফাংশনের গ্রহণযোগ্যতার যে শর্ত, তরঙ্গ ফাংশন কি, তরঙ্গ ফাংশন সাই স্কয়ারের ভৌত তাৎপর্য, নরমালাইজেশন কি, অর্থোগোনাল ও অর্থোগোনালাইজেশন কি, তারপর সর্বশেষ একমাত্রিক বাক্সে আবদ্ধ করার জন্য শ্রোডিঞ্জার সমীকরণের সমাধান। তো প্রথমে আমরা আইগেন ফাংশন ও আইগেন মান কি এই জিনিসটা একটু দেখব। আইগেন ফাংশন যে ফাংশনের উপর কোন একটি অপারেট করার পরও পুনরায় ওই ফাংশনটি পাওয়া যায় তাকে আইগেন ফাংশন বলা হয়। আবার বলি, যে ফাংশনের উপর কোন একটি অপারেট করলে পুনরায় ওই ফাংশনটি পাওয়া যায় তাকে আইগেন ফাংশন বলা হয়। মনে করো e⁴ এটার উপরে যদি আমরা কোন একটা অপারেট করি তাহলে এরকম একটা মান পাবো, অর্থাৎ ঠিক এই ফাংশনটা আবার পাওয়া যাবে, তখন এটাকে বলা হয় আইগেন ফাংশন। তারপর দেখো আইগেন মান। আইগেন ফাংশনের পর কোন একটি অপারেট করার পর এর সাথে গুণিতক আকারে যে স্থির ফ্যাক্টর থাকে এটাকে বলা হয় আইগেন মান। আবার বলি, আইগেন ফাংশনের পর কোন একটি অপারেট করার পর এর সাথে গুণিতক আকারে যে স্থির সংখ্যাসূচক বা স্থির ফ্যাক্টর পাওয়া যায় তাকে আইগেন মান বলা হয়। এখানে এটা হচ্ছে তোমার আইগেন ফাংশন, আর এটা হচ্ছে তোমার আইগেন মান। আমরা যদি আরেকটি উদাহরণ দেই, মনে করো ddx x⁴, এটাকে যদি আমরা করি তাহলে ফলাফলটা এরকম পাই। তো এখানে যে স্থির ফ্যাক্টর বা ধ্রুব রাশি এটাকে বলা হয় তোমার আইগেন মান। তারপর দেখো যে আইগেন ফাংশন আইগেন মানের গ্রহণযোগ্যতার যে প্রয়োজনীয় যে শর্ত, তো শর্তগুলোর মধ্যে আমরা প্রথমে 1 নম্বর যে শর্ত, এটা হচ্ছে কোনো একটা আইগেন ফাংশনের পর কোনো অপারেট করলে পুনরায় ওই ফাংশনটি পাওয়া যাবে, এটা হচ্ছে 1 নম্বর যে শর্ত। আবার বলে 1 নম্বর শর্তটি হচ্ছে আইগেন ফাংশনের পর কোনো একটি অপারেট করলে পুনরায় ওই ফাংশনটি পাওয়া যাবে। 2 নম্বর যে শর্ত, মনে করো এটা একটা আইগেন ফাংশন, এইটাকে যদি হার্মিশিয়ান অপারেটর দ্বারা অপারেট করি তাহলে এর সাথে এর যে আইগেন মানটা পাওয়া যাবে। আবার বলে, আইগেন ফাংশনকে হার্মিশিয়ান অপারেটর দ্বারা অপারেটেড করলে যে আইগেন মান পাওয়া যাবে এটা ওই ফাংশনের শক্তি নির্দেশ করবে। 3 নম্বর হচ্ছে একটি নির্দিষ্ট অপারেটর দ্বারা অপারেটরের মাধ্যমে প্রতিটি আইগেন ফাংশন হতে একটি নির্দিষ্ট আইগেন মান পাওয়া যাবে। যে একটি নির্দিষ্ট অপারেটর দ্বারা অপারেটরের মাধ্যমে প্রত্যেকটা আইগেন ফাংশন হতে একটি নির্দিষ্ট আইগেন মান পাওয়া যাবে। 4 নম্বর যে শর্ত, এটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অপারেটর দ্বারা যদি একাধিক আইগেন ফাংশনকে অপারেটর করা হয়, এই অপারেটরের ফলে যদি
শক্তির মান বা আইগেন মান একই হয়। আবার বলে একটি নির্দিষ্ট অপারেটর দ্বারা যদি একাধিক আইগেন ফাংশনকে অপারেট করা হয় এবং অপারেট করার ফলে যদি একই আইগেন মান পাওয়া যায় তাহলে ফাংশন দুটি হবে সমশক্তি সম্পন্ন। মনে করো এটা একটা আইগেন ফাংশন, এটা একটা আইগেন ফাংশন, এটাকে কোন একটা অপারেট মানে একটা নির্দিষ্ট অপারেটর দ্বারা যদি দুইটাকে অপারেট করলে এবং দুইটার আইগেন মান মনে করো এটারে দুইটারই আইগেন মান যদি একই পাওয়া যায় তাহলে এই দুইটা ফাংশন হবে সমশক্তি সম্পন্ন। এখন আমরা দেখব যে তরঙ্গ ফাংশন কি। আমরা জানি যে ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্র কণার দুটো ধর্ম আছে, একটা হচ্ছে কণা ধর্ম, আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম। ইলেকট্রনের ন্যায় অতিশয় ক্ষুদ্র কণার কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম বিদ্যমান। যে ভৌত রাশি দ্বারা ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণার তরঙ্গ ধর্ম প্রকাশ পায় তাকে তরঙ্গ ফাংশন বলে। যে ভৌত রাশি দ্বারা ইলেকট্রন বা ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণার তরঙ্গ ধর্ম প্রকাশ করা হয় তাকে তরঙ্গ ফাংশন বলা হয়। এই তরঙ্গ ফাংশনটাকে তোমার সাই দ্বারা প্রকাশ করা হয়। তরঙ্গ ফাংশনকে সাধারণত সাই দ্বারা প্রকাশ করা হয়। এখন এই সাই ও সাই স্কয়ারের যে ভৌত তাৎপর্য, এক নম্বরে যদি বলি যে তরঙ্গ ফাংশন সাই এর এই পর্যায়ক্রমিক আবর্তনের ফলে বা পরিবর্তনের ফলে তরঙ্গ সৃষ্টি হয়। এক নম্বরে হচ্ছে তরঙ্গ ফাংশন সাই এর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে তরঙ্গ সৃষ্টি হয়। দুই নম্বর যে বৈশিষ্ট্য বা তাৎপর্য এটা হচ্ছে তরঙ্গ ফাংশন সাই এর বর্গ সাই স্কয়ার দ্বারা কোনো একটি স্থানে নির্দিষ্ট স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে বোঝায়। কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাব্য মানের সীমা হচ্ছে তোমার দুইটা, একটি সীমা হচ্ছে 0 আর একটি হচ্ছে 1। যে কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাব্য সীমা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। আর 1 হচ্ছে কোন একটি স্থানে ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা এটা হচ্ছে শতবার। যেহেতু কোন একটি স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাস্তব এবং সত্য, সেটা এই জন্য সাইয়ের যে বর্গ এটা কে তোমার 1 দ্বারা এই শর্ত দ্বারা প্রকাশ করা হয় যে সাই স্কয়ার ডিবি ইকুয়াল টু 1, অর্থাৎ এক্স ওয়াই জেড বিন্দুতে ডিবি আয়তনের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 1 বা শতভাগ, এই জন্য সাই স্কয়ার ডিবি ইকুয়াল টু 1। তারপরে 3 নম্বর যে তাৎপর্য এটাকে যদি বলি যে সাই স্কয়ারের মান ইলেকট্রন তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। সাই স্কয়ারের মান ইলেকট্রন তরঙ্গের তীব্রতার সমানুপাতিক, অর্থাৎ যে স্থানে সাই স্কয়ারের মান বেশি, যে সাই স্কয়ার, সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ সাই স্কয়ারের
মান ইলেকট্রন তরঙ্গের তীব্রতা সমানুপাতিক, অর্থাৎ যে স্থানে ইলেকট্রনের তীব্রতা বেশি, তরঙ্গের তীব্রতা বেশি, সে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি। তারপর নাম্বার 4 যেটা, যে সাইয়ের মান তোমার প্লাস এবং মাইনাস উভয় হতে পারে। যেমন মনে করো এই একটা তরঙ্গ, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, কিন্তু সাই স্কয়ারের যে মান এটা অলওয়েজ পজিটিভ। এ হচ্ছে তোমার সাইয়ের ভৌত তাৎপর্য। আমরা যদি একটু রিপিট করি, প্রথম হচ্ছে তরঙ্গ ফাংশন সাইয়ের পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে তোমার তরঙ্গ সৃষ্টি হয়। 2 নম্বর হচ্ছে তরঙ্গ ফাংশন সাইয়ের বর্গ সাই স্কয়ার দ্বারা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে বোঝায়। 3 নম্বরে যে সাই স্কয়ার হচ্ছে ইলেকট্রন তরঙ্গের তীব্রতার সমানুপাতিক, অর্থাৎ যে ইলেকট্রন তরঙ্গের তীব্রতা যেখানে বেশি হবে, অর্থাৎ সাই স্কয়ার মান যেখানে বেশি হবে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সেখানে বেশি হবে। লাস্ট 4 নম্বর যে ভৌত তাৎপর্য, এটা হচ্ছে সাইয়ের মান তোমার ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, কিন্তু সাই স্কয়ারের মান সর্বদাই ধনাত্মক হবে। তারপরের টপিক হচ্ছে নরমালাইজেশন। তো নরমালাইজেশন হচ্ছে যে প্রক্রিয়ায় কোনো একটি সমীকরণের সমাধান হতে একটি গ্রহণযোগ্য মান পাওয়া যায়, এটাকে তার নরমালাইজেশন বলা হয়। যে প্রক্রিয়ায় কোনো একটি সমীকরণের সমাধান হতে তার গ্রহণযোগ্য মান পাওয়া যায় তাকে নরমালাইজেশন বলা হয়। তা আমরা আগেই বলেছিলাম যে কোনো একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে ইলেকট্রন প্রাপ্তির যে সম্ভাবনা, এটার 2টা সীমা আছে। একটা হচ্ছে 0, আরেকটি হচ্ছে 1। 0 মানে ওখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই, আর 1 মানে সম্ভাবনা প্রবল। তো নরমালাইজেশনের যে শর্ত, এটা হচ্ছে তোমার যে সাই স্কয়ার টিবি ইকুয়াল টু 1, অর্থাৎ যদি এক্স ওয়াই জেড বিন্দুতে টিবি আয়তনের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 100 হয়, তাহলে নরমালাইজেশন শর্ত হচ্ছে সমাকলন সাই স্কয়ার টিবি ইকুয়াল টু 1। এটা হচ্ছে তোমার নরমালাইজেশনের শর্ত। তারপর হচ্ছে অর্থগোনাল। অর্থগোনালাইজেশন অর্থগোনাল যদি কোনো একটা জটিল ফাংশন এবং তার কনজুগেট ফাংশনের যে সার্বিক যে সমাকলন এর মান 0 হয়, তখন তাকে অর্থগোনাল বলা হয়, আর এই প্রক্রিয়াটাকে বলে অর্থগোনালাইজেশন। আবার বলে, যদি কোনো একটা জটিল ফাংশন এবং তার কনজুগেট ফাংশন এর সার্বিক সমাকলনের মান, অর্থাৎ -∞ থেকে +∞, সার্বিক সমাকলনের মান 0 হয়, তখন তাকে অর্থগোনাল বলা হয়। এবং এই যে প্রক্রিয়াটা, এটাকে বলে অর্থগোনালাইজেশন, অর্থাৎ সাই স্কয়ার ডিএন ইকুয়াল টু 0 হবে। এখন আমরা একটি একমাত্রিক বাক্সে আবদ্ধ করার জন্য শ্রোডিঞ্জারের সমীকরণ সমাধান, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে একটি একমাত্রিক বাক্সে আবদ্ধ করার জন্য শ্রোডিঞ্জার সমীকরণের
সমাধান। আমরা জানি এক্স অক্ষ বরাবর গতিশীল এম্বরবিষ্ট একটি কণার ক্ষেত্রে শ্রোডিঞ্জারের যে সমীকরণ, তরঙ্গ সমীকরণটা হচ্ছে ডি স্কয়ার সাই বাই টি এক্স স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ই মাইনাস বি সাই এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে একমাত্রিক বাক্সে এক্স অক্ষ বরাবর গতিশীল এম্বরবিষ্ট একটি কণার ক্ষেত্রে যে শ্রোডিঞ্জারের সমীকরণ। এখানে ই হচ্ছে তার যে শক্তি, ই হচ্ছে তার স্থিতি শক্তি, এ হচ্ছে কণার ভর, এস হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন যদি আমরা একমাত্রিক বাক্সটাকে এরকম ভাবে বিবেচনা করি, এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, তার ভিতরে যে স্থিতি শক্তি এটা হচ্ছে 0, বাইরে যে শক্তিটা এটা হচ্ছে অসীম। যেহেতু কণাটি এক্স অক্ষ বরাবর এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু এ সীমার মধ্যে অবস্থিত, সুতরাং কণাটি দুটি অসীম শক্তি ও অসীম উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে আবদ্ধ এবং কণাটি এই উচ্চতা সে অতিক্রম করতে পারে না। যেহেতু কণাটি বাক্সের ওয়ালের মধ্যে সংঘর্ষের ফলে এর শক্তির কোনো পরিবর্তন হয় না, সেহেতু তার অভ্যন্তরে যে শক্তিটা স্থিতি শক্তি এটা হচ্ছে 0, আর তার বাহিরের যে শক্তিটা এটা হচ্ছে অসীম। এখন এই যে সমীকরণটা আমরা দেখলাম, এই সমীকরণে যদি তার অভ্যন্তরীণ শক্তিটাকে আমরা 0 ধরি, তাহলে সমীকরণটি দ্বারা ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার, এটাকে আমরা 1 নং দিয়ে রাখি, প্লাস 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ই সাই এক্স ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন যদি আমরা এই রাশিটাকে আলফা স্কয়ার ধরি, তাহলে সমীকরণটি দাঁড়ায় যে 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার ধরলে এই সমীকরণটাকে লেখা যায় ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার প্লাস আলফা স্কয়ার সাই এক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 নম্বর। এখন দেখো 3 নং সমীকরণকে যদি আমরা আংশিক সমাকলনের পরিবর্তে মোট সমাকলন করি, তাহলে এই ডেলের পরিবর্তে আমরা এটাকে ডি স্কয়ার এক্স বাই ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার প্লাস আলফা স্কয়ার সাই এক্স ইকুয়াল টু 0 লিখতে পারি। এটাকে আমরা 4 নং দিয়ে রাখি। এখন এই সমীকরণটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এবং এই যে দ্বিঘাত সমীকরণ, এটার সমাধানটা হচ্ছে তোমার এরকম যে সাই এক্স ইকুয়াল টু এ সাইন আলফা এক্স প্লাস বি কস আলফা এক্স। এটা হচ্ছে 5 নাম্বার। এই সমীকরণটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এবং এই দ্বিঘাত সমীকরণের যে সমাধান এটা হচ্ছে সাই এক্স ইকুয়াল টু এ সাইন আলফা এক্স প্লাস বি কস আলফা এক্স। এখন যদি মনে করো আমরা যেহেতু এটাকে আমরা আরেকটু ডিফারেন্সিয়েট করে নেই, টি সাই এক্স বাই টি এক্স ইকুয়াল টু, এটাকে করলে সাইনকে করলে হবে কস এ কস আলফা এক্স ইন্টু আলফা, আর কসকে করলে হবে মাইনাস সাইন বি সাইন আলফা এক্স ইন্টু আলফা। ঠিক আরেকবার যদি করে ডি স্কয়ার সাই বাই ডি এক্স স্কয়ার ইকুয়াল টু, এটা হবে কসকে করলে আবার মাইনাস সাইন
এ সাইন আলফা এক্স, এটা হবে আলফা স্কোয়ার মাইনাস সাইন কে করলে আবার কস, তো এটা হবে বি কস আলফা এক্স আলফা স্কোয়ার। তার মানে আমরা যদি মাইনাস আলফা স্কোয়ারটা কমন নেই, তারপরে এ সাইন আলফা এক্স প্লাস বি কস আলফা এক্স মাইনাস আলফা স্কোয়ার, এটাকে আবার লেখা যায় সাই এক্স। সুতরাং ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার সাই এক্স ইকুয়াল টু 0, এটাকে আমরা 6 নং সমীকরণ দিয়ে রাখলাম। বাক্সের দেয়ালের মধ্যে x ইকুয়াল টু a এবং x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু উভয় অবস্থানের জন্য sin x ইকুয়াল টু 0। এখন যদি আমরা আমাদের যে 5 নং সমীকরণটা ছিল যে x ইকুয়াল টু 0 এবং sin x ইকুয়াল টু 0 বসিয়ে 5 নং সমীকরণে বসাইলে তোমার 0 ইকুয়াল টু এটা ইকুয়াল টু দেখো a ইনটু 0, যে 5 নং সমীকরণটা দেবে a ইনটু 0 প্লাস b ইনটু 1, তার মানে b ইকুয়াল টু 0। এখন b এর মানটা যদি আমরা ওই সমীকরণে বসাই দিই, সুতরাং sin x ইকুয়াল টু হবে a sin আলফা x, এই 5 নং সমীকরণটাতে। এটাকে আমরা 7 নং সমীকরণ দিয়ে রাখলাম। তদ্রূপ যদি আমরা x ইকুয়াল টু 0 x ইকুয়াল টু a এবং sin x ইকুয়াল টু 0 বসিয়ে দেই, তখন সমীকরণটি দাঁড়াবে, যে সমীকরণটা যদি আমরা x ইকুয়াল টু a এবং sin x ইকুয়াল টু 0 এখানে বসিয়ে দেই, তখন সমীকরণটা দাঁড়াবে 0 ইকুয়াল টু a sin আলফা a, অর্থাৎ sin আলফা a ইকুয়াল টু 0। এটাকে আমরা লিখতে পারি sin আলফা a ইকুয়াল টু sin n পাই, অর্থাৎ আলফা a ইকুয়াল টু n পাই। তো এখান থেকে যদি আমরা আলফার মান বার করি, আলফা ইকুয়াল টু n পাই বাই a। এখন এই যে আলফার মানটা আমরা যদি এই যে সমীকরণটা পেয়েছিলাম sin x ইকুয়াল টু a sin আলফা x, এখানে যদি বসাই দেই, তখন এটা দাঁড়ায় a sin n পাই বাই a x। এটাকে আমরা আরেকটা সমীকরণ দিয়ে রাখবো 8 নং। এখন যেহেতু কণাটি বাক্সের মধ্যে আছে, অর্থাৎ বাক্সের মধ্যে কণাটি পাওয়ার সম্ভাবনা হচ্ছে শতভাগ। আবার বলি, যেহেতু কণাটি বাক্সের মধ্যেই আছে, সুতরাং বাক্সের মধ্যে কণাটি পাওয়ার সম্ভাবনা হচ্ছে শতভাগ। তাই নরমালাইজেশনের যে শর্ত, এটা হচ্ছে সাই স্কোয়ার dx ইকুয়াল টু 1, এটা হচ্ছে নরমালাইজেশনের যে শর্ত। এখন যে সাই x এর যে মানটা, এটা আমরা এখানে বসাই দিই, 0 এ সাই x এর মান হচ্ছে a sin n পাই x পাই a হোল স্কয়ার dx ইকুয়াল টু 1। এটাকে লেখা যায় 0 এ, আমরা যদি এভাবে দেখি a স্কয়ার বাই 2 sin স্কয়ার n পাই x পাই a dx ইকুয়াল টু 1।
a টু কাটা, এর বর্গ হচ্ছে a স্কয়ার, আর সাইন স্কয়ার n বাই x বাই a। এখন এটাকে লেখা যায় a স্কয়ার বাই 2 টু সাইন স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos 2 n বাই x বাই a 0 a dx ইকুয়াল টু 1। এখন দেখো এটাকে যদি আমরা আলাদা আলাদা করে দেই, a স্কয়ার বাই 2 0 a dx মাইনাস a স্কয়ার বাই 2 0 a cos 2 pi n x by a dx equal to 1। এখন এটাকে যদি আমরা এভাবে দেখি যে স্কয়ার বাই 2 আর dx কে সমাকলন করলে x 0 a মাইনাস a স্কয়ার বাই 2 cos কে করলে sin 2 pi nx by 2 nx by a। যেহেতু এটা অ্যাকচুয়ালি x না, তো এটাকে আবার যদি করি তাহলে এটা দিয়ে ভাগ হয়ে যাবে, এটা হবে এরকম 2 pi n, এবার 2 pi n ইকুয়াল টু 1। এখন a স্কয়ার বাই 2 ইনটু এটা করলে a মাইনাস, আর এটা যদি আমরা 0 a লিমিটটা বসে তখন এটা হয় 0 ইকুয়াল টু 1। এখন দেখো a স্কয়ার a ইকুয়াল টু 2 আর a স্কয়ার ইকুয়াল টু 2 বাই a, সুতরাং a ইকুয়াল টু রুট ওভার 2 বাই a। এখন এর মানটা যদি এরকম যে আমরা সমীকরণটা পেয়েছিলাম সাই x ইকুয়াল টু a sin nx বাই a n পাই x বাই, এই সমীকরণে যদি আমরা এই মানটা বসিয়ে দেই এর মানটা, তখন এটা হবে 2 বাই a sin n পাই x বাই a। এটা হচ্ছে তরঙ্গ ফাংশনের যে নরমালাইজড সমীকরণ, যে একমাত্রিক বাক্সে আবদ্ধ কণার তরঙ্গ ফাংশনের এটি হচ্ছে সমীকরণ। যে একমাত্রিক বাক্সে আবদ্ধ কণার ক্ষেত্রে তরঙ্গ ফাংশনের নরমালাইজড যে সমীকরণ, এটা হচ্ছে সাই x ইকুয়াল টু এত। আবার আমরা 8 পাই স্কয়ার m বাই h স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার ধরেছিলাম, এটা ধরে নিয়েছিলাম। এখানে যদি আমরা এরকম একটা কিভাবে লিখি যে আলফা স্কয়ার ইকুয়াল টু 8 পাই স্কয়ার m e বাই h স্কয়ার। এখন আলফার মানটা আবার n পাই বাই a, এটা পেয়েছিলাম। এখানে আলফার মান n পাই বাই a, এটা যদি আমরা বসিয়ে দিই এটা আসে 8 পাই স্কয়ার m e বাই h স্কয়ার। এখন দেখো এটাকে যদি আমরা n স্কয়ার পাই স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 8 পাই স্কয়ার m e বাই h স্কয়ার, এটা লেখা যায়। তো এখান থেকে আমরা e এর মানটা বের করব। e ইকুয়াল টু লেখা যায়, দেখো n স্কয়ার পাই স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 8 পাই স্কয়ার m a স্কয়ার। এখন পাই স্কয়ার যদি কাটা যায় থাকে n স্কয়ার h স্কয়ার বাই 8m a স্কয়ার। এটি হচ্ছে একমাত্রিক বাক্সে রক্ষিত কণার যে শক্তি, এটা হচ্ছে শক্তির সমীকরণ।
আজকের মতো এখানেই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।